একবার ভাবুন তো, এমন এক সভ্যতার কথা যা মিশর বা মেসোপটেমিয়ার মতোই বিশাল আর উন্নত ছিল, কিন্তু ইতিহাসের পাতা থেকে কেমন যেন পুরোপুরি উধাও হয়ে গেল। হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে তাদের শহর, লক্ষ লক্ষ মানুষের বাস, অথচ কোনো রাজা বা রাজপ্রাসাদের চিহ্নমাত্র নেই। এটাই হলো সিন্ধু সভ্যতার সেই রহস্যময় গল্প। এই যে মহেঞ্জোদারোর বিশাল পরিত্যক্ত নগরী, এর পরিকল্পিত রাস্তাঘাট, পোড়া ইটের বাড়ি, সব কিছুই একটা অত্যন্ত উন্নত সভ্যতার কথা বলে। কিন্তু আজ দেখুন, একেবারে জনশূন্য। আর এই নিস্তব্ধতায় জন্ম দিয়েছে এক গভীর রহস্যের। তো এটাই আমাদের আজকের মূল প্রশ্ন। আমরা প্রায় ৪,০০০ বছরের পুরনো এক অমীমাংসিত রহস্যের গভীরে ডুব দিতে চলেছি। কি এমন ঘটেছিল যে এত বড় একটা সভ্যতা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গেল? সিন্ধু সভ্যতাটা ছিল বৈপরীত্যে ভরা। এখানে মিশর বা মেসোপটেমিয়ার মতো কোনো বিশাল স্মৃতিস্তম্ভ বা শাসকের বড় বড় মূর্তি পাওয়া যায়নি। তাদের সমাজে সংগঠন ছিল, কিন্তু ক্ষমতার কোনো আস্ফালন ছিল না। আর এই অদ্ভুত বৈশিষ্ট্যগুলোই তাদের হারিয়ে যাওয়ার ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। আচ্ছা, পতনের রহস্যে যাওয়ার আগে চলুন একবার ফিরে তাকাই এই সভ্যতার স্বর্ণযুগের দিকে, যখন তাদের শহরগুলো ছিল পরিকল্পনা আর প্রকৌশলের এক অবিশ্বাস্য নিদর্শন। তাদের নগর পরিকল্পনা দেখলে অবাক হতে হয়। প্রতিটি বাড়ির সাথে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যুক্ত ছিল, যা সেই সময়ের জন্য ছিল একটা বৈপ্লবিক ব্যাপার। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এত বিশাল একটা এলাকা জুড়ে তাদের ইটের মাপ ছিল একেবারে এক। এটা একটা শক্তিশালী কেন্দ্রীয় সংগঠনের দিকেই কিন্তু ইঙ্গিত করে। এই যে নিখুঁত মাপের বাটখারাগুলো দেখছেন, এগুলো সাধারণ পাথর নয়। এগুলো ছিল একটা স্ট্যান্ডার্ড ওজন ব্যবস্থার অংশ, যার সিন্ধু সভ্যতার বিশাল এলাকা জুড়ে ব্যবসা বাণিজ্যের মূল ভিত্তি ছিল। মানে লাহোর থেকে লোথাল সব জায়গায় একই ওজন ব্যবস্থা চালু ছিল। ইতিহাসের পাতায় এই সভ্যতার সময়কাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন, যখন মিশরে পিরামিড তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে সিন্ধু নদের তীরে মহেঞ্জোদারো আর হরপ্পার মতো শহরগুলো উন্নতির শীর্ষে পৌঁছাচ্ছে। প্রায় ৭০০ বছর ধরে এই সভ্যতা তার স্বর্ণযুগে ছিল। এবার আসা যাক পতনের গল্পে। প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো কি বলছে? কিভাবে এত গোছানো একটা সভ্যতা ধীরে ধীরে ভাঙনের দিকে এগিয়ে গেল? মহেঞ্জোদারোর শেষের দিকের স্তরগুলো থেকে একদম অন্য একটা ছবি উঠে আসে। বাড়িঘরগুলোর মান খারাপ হতে শুরু করে, আবাসিক এলাকায় কারখানার বর্জ্য ফেলা হচ্ছে, এমনকি রাস্তাতেও মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যেগুলো ঠিকমতো সৎকার করা হয়নি। শহরের সেই পুরনো শৃঙ্খলাটা যেন হারিয়ে যাচ্ছিল। যে উন্নত ড্রেনেজ ব্যবস্থা একসময় তাদের গর্বের কারণ ছিল, সেটাই শেষের দিকে এসে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছিল। এটা শুধু একটা পরিকাঠামোর অবক্ষয় ছিল না, এটা ছিল একটা গোটা সমাজ ব্যবস্থার পতনের প্রতীক। প্রত্নতাত্ত্বিক তথ্যগুলো একটা অদ্ভুত পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো মূল শহরগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল, অথচ গুজরাট আর পূর্ব দিকের ছোট ছোট বসতিগুলোতে জনসংখ্যা বাড়ছিল। তার মানে মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু কেন? এবার আমরা এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রের দিকে এগোচ্ছি। অনেক গবেষক এখন মনে করেন সিন্ধু সভ্যতার পতনের জন্য কোনো যুদ্ধ বা বাইরের শত্রু দায়ী ছিল না, দায়ী ছিল প্রকৃতি। আর প্রধান সন্দেহভাজন একটা হারিয়ে যাওয়া নদী। আমরা সবাই তো এই সভ্যতাকে সিন্ধু উপত্যকার সভ্যতা নামেই চিনি, কিন্তু যদি বলি তাদের জীবনের মূল ভিত্তি সিন্ধু নদ ছিলই না, বরং ছিল সম্পূর্ণ অন্য একটি নদী, এটাই হয়তো এই রহস্যের সবচেয়ে বড় চমক। হ্যাঁ, সরস্বতী নদী। প্রাচীন ভারতীয় সাহিত্যে যে নদীর কথা বারবার বলা হয়েছে। প্রত্নতাত্ত্বিক এবং ভূতাত্ত্বিক প্রমাণ বলছে, একসময় হিমালয় থেকে বয়ে আসা এই বিশাল নদী আজকে থর মরুভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হতো। এই টেবিলের সংখ্যাগুলো দেখুন, চমকে দেওয়ার মতো। সিন্ধু নদীর তীরে যেখানে মাত্র ৫০টার মতো বসতির চিহ্ন পাওয়া গেছে, সেখানে শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর অববাহিকায় পাওয়া গেছে প্রায় ১,০০০ বসতির চিহ্ন। এই সংখ্যাই প্রমাণ করে যে সরস্বতীই ছিল তাদের আসল প্রাণকেন্দ্র, তাদের কৃষির মূল ভিত্তি। আর আধুনিক বিজ্ঞানও কিন্তু এই তত্ত্বকেই সমর্থন করছে।
জলবায়ু গবেষণা থেকে জানা যাচ্ছে প্রায় 4200 বছর আগে এই অঞ্চলে মৌসুমি বায়ু হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে। এর ফলে মারাত্মক সব খরা দেখা দেয়, যা সরস্বতীর মতো নদীকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। একবার ভাবুন, যে নদী লক্ষ লক্ষ মানুষের খাবারের যোগান দিত, সেটাই ধীরে ধীরে শুকিয়ে মরুভূমিতে পরিণত হলো। একটা নগর সভ্যতার জন্য, যা পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল, এটা ছিল এক ভয়াবহ বিপর্যয়। তাদের পায়ের তলার মাটিটাই যেন সরে যাচ্ছিল। তাহলে কি সিন্ধুর মানুষ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল? না, সাম্প্রতিক গবেষণা বলছে এটা কোনো আকস্মিক পতন ছিল না, বরং এটা ছিল এক বিরাট রূপান্তর আর টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। পরিবেশের এই বিশাল পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরও বদলে ফেলেছিল। বড় বড় শহর ছেড়ে তারা ছড়িয়ে পড়েছিল ছোট ছোট গ্রামীণ বসতিতে। এমনকি তাদের খাদ্যাভ্যাসও বদলে যায়। গম আর যবের বদলে তারা খরা সহনশীল ফসল যেমন বাজরা চাষ শুরু করে। অর্থাৎ তারা টিকে থাকার জন্য লড়াই করেছিল এবং সফলও হয়েছিল। আসল কথাটা হলো, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায়নি, এটি রূপান্তরিত হয়েছিল। তাদের সেই বিশাল কেন্দ্রীভূত নগর জীবনটা শেষ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মানুষ এবং তাদের সংস্কৃতি এক নতুন বিকেন্দ্রীভূত রূপে টিকেছিল। এটা সহনশীলতার এক অসাধারণ কাহিনী। এই পুরোহিত রাজার মূর্তির দিকে তাকালে আমরা সেই হারানো জগতের কথাই ভাবি। তাদের ভাষা কি ছিল, তাদের বিশ্বাস, তাদের শাসন ব্যবস্থা, কত কিছুই তো আজও আমাদের অজানা। প্রতিটি নতুন আবিষ্কার যেন আরও নতুন প্রশ্নের জন্ম দেয়। সিন্ধু উপত্যকার এই গল্পটা আমাদের এক চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো সমাজ চরম সংকটের মুখে পড়ে, তখন তারা কিভাবে তার মোকাবেলা করে? তাদের শহরগুলো হয়তো হারিয়ে গেছে, কিন্তু তাদের টিকে থাকার ক্ষমতা আর জ্ঞান পরবর্তী প্রজন্মের মধ্যে ঠিকই রয়ে গিয়েছিল। এই প্রাচীন কাহিনীতে হয়তো আমাদের বর্তমানের জন্য কোনো শিক্ষা লুকিয়ে আছে।